লেখক শঙ্কর চ্যাটার্জির অম্ল মধুর। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ফেমাস রবীন্দ্রসঙ্গীতটা এখন প্রায় গুনগুন করে গায়ে ৬২ বছরের বিজন হালদার। গানটা শুনলে স্ত্রী পারমিতার বুকটা কেমন কেঁপে ওঠে। ৭ জন্মে যে লোকটা গানের গ আওড়ায়নি, আর এখন বুড়ো বয়সে একটা দুঃখের গান গেয়ে যে কি আনন্দ পায় তার স্বামী কে জানে। দু একবার মানা করেও কোনো লাভ হয়নি। মুচকি হেসে বিজন বলে, এই বয়সে লাড়ে লাপ্পা গাইলে লোকে কি ভাববে? তাছাড়া এই গানটা আমার প্রিয়। তুমি কি ভাবছো আমি জলদি পটল তুলবো? ভয় নেই, তুমি এত তাড়াতাড়ি মরবে না, সে ব্যবস্থা আমি এতদিন ধরে করে রেখেছি। গিন্নির কথাটি শুনে বিজন ভুরু কুঁচকে তাকায়। আমার প্রাণের পাখি কোন খাঁচায় বন্দি করে রেখেছ শুনি? একান্ত গোপনীয়। পারমিতা রহস্য করে বলে ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়। বিজনের মনে কৌতূহল জাগে, কি ব্যবস্থা গিন্নি করে রেখেছে। কই এতদিন ঘুণাক্ষরে বলেনি। মানুষের কৌতূহল এমন একটা জিনিস যা ক্রমশ বেড়ে চলে। আরো দু একবার জিজ্ঞেস করেও কোনো লাভ হলো না। পারমিতা যেন মুখে তালা চাবি দিয়ে ফেলেছে। কিন্তু গিন্নি যে মজা করে বলেনি তা মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এরকম অবাস্তব কথা বিজন কোনো দিন শোনেনি। মানুষের মৃত্যুকে কোন জাদু বলের ছোঁয়ায় সে আটকাবে? তাহলে কি লুকিয়ে লুকিয়ে জ্যোতিষ নিয়ে চর্চা করছে? তাই বা হবে কি করে? রিটায়ার্ডের পর থেকে সে বাড়িতেই থাকে। তাছাড়া পাড়াটা এত ম্যাড়মেড়ে বলার নয়। রাঙা বৌদি, ঝুম্পা বৌদিদের মতো গায়ে পড়া সুন্দরী বৌদিরা থাকলেও আড্ডা মেরে সময় কাটানো যেত। তা নয়, পাড়াতে যত সব কুটিলা কাকিমা, জটিলা জেঠিমাতে ভর্তি। বিশ্ব জ্ঞানী জেঠু, গো বেচারা কাকু, আর আছে কিছু ঘুমন্ত বিড়াল, সারাক্ষণ ঘেউ ঘেউ করা কয়েকটা হাজা কুকুর। বিরক্তি মুখ নিয়ে চুলে কলপ করতে বসলো বিজন। সেদিকে একবার টেরিয়ে দেখলো পারমিতা। এই দুঃখের গান গেয়ে গা ফাটাচ্ছিল লোকটা, আবার এখন ইয়াং সাজতে বসেছে। এখন কলপটা করে ব্রেকফাস্ট সেরে নাও। কিচেন থেকে লুচি ভাজতে ভাজতে বলল পারমিতা। মুখে বিরক্ত থাকলেও লুচির কথায় বিজনের লোভটা বেড়ে গেল। লুচি খেতেও বরাবরই ভালোবাসে। শরীরের তোয়াক্কা করে না, কি হবে এতে? এই তো পাড়ার দুলালদা সারাক্ষণ দেহের পরিচর্যা। বিজনের সঙ্গে দেখা হলে ফ্রিতে জ্ঞান, এই খাবে না ওই খাবে না। জানবে শরীরটা হলো একটা মন্দির, তার উপর অনাচার অত্যাচার চলে না। কি হলো শেষটায়? ৬৮ বছরেই ফুটে গেল। তার থেকে খেয়ে মরা অনেক ভালো। তাছাড়া স্ত্রী তো বলল সে নাকি কি একটা ব্যবস্থা করে রেখেছে তার জন্য। আবার বউয়ের কথাটা মনে পড়ে যেতেই মনের ভেতর কৌতূহলটা মাথা চাড়া দিয়ে উঠল। কলপের কাচের বাটি সরিয়ে রেখে লোভী মুখে রান্নাঘরে এসে দাঁড়ায় বিজন। হ্যাঁ গো, লুচির সাথে সবজি কি করেছো? লুচি ভাজতে ভাজতে পারমিতা বলে ওঠে, নারকেল ছোলা দিয়ে কুমড়োর ছক্কা। ওহ, জম্পেশ জলখাবার। সত্যি তোমার শাশুড়ির কাছ থেকে এই রান্নার হাতটা তুমি পেয়েছো। তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে বুঝলে। কপট রাগ দেখায় পারমিতা। সে তো ১০০ বার। এই তো আমাদের একমাত্র মেয়ে ঝিলিক, কই সে তোমার মতো রান্নার হাত পেল না। ফোঁস করে ওঠে গিন্নি। কি করে পাবে? লেখাপড়া করবে না রান্না শিখবে? বিজন চুপ করে যায়। সত্যি তো, তাদের মেয়ে শিক্ষায় একটি রত্ন, তেমনি জামাই, দুজনেই সরকারি উঁচু পদে বহাল। সল্টলেকে আলিশান ফ্ল্যাটে থাকে। মাঝে মাঝে ওদের সাথে দেখা করতে চন্দননগরের বাড়িতে আসে, কিন্তু অফিসের কাজের চাপে থাকা হয় না। ডাইনিং টেবিলের ওপর কাচের প্লেটে ফুলকো ফুলকো গোটা ৫ সাদা ময়দার লুচি আর কুমড়োর ছক্কা দিল। বিজনের একটাই অভ্যেস, বউয়ের সঙ্গে একসাথে বসে খাওয়া, কারণ নানাবিধ কথা বলা যায়। পারমিতা নিজের খাবার নিয়ে টেবিলে এসে বসে। অন্যান্য কাজের জন্য লোক থাকলেও রান্নাটা নিজের হাতে করে।
আসলে সে নিজেও রাঁধতে ভালোবাসে, তার রান্নার সুখ্যাতি জামাই পর্যন্ত করে। তুমি ব্রেকফাস্ট সেরে বাজারটা করে আনো, কুটনো কাটার চম্পা একটু পরেই চলে আসবে। পারমিতার বয়স হলেও দেখতে শুনতে এখনো ভালো, সেই জন্য এক দেখাতেই বিয়ে হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনু কি? খাদ্যরসিক বিজন প্রশ্ন করে, কেননা সেই অনুযায়ী বাজার করবে। বসন্তকাল আর দিন 15 দোল। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, কেন, তুমি একদিন ঠিক করতে পারো না? তোমার পছন্দই আমার পছন্দ, তুমি ঠিক আমার মনের ইচ্ছেটা বুঝতে পারো। জলখাবার খাওয়া শেষ, তাই কথা না বাড়িয়ে পারমিতা বলে, নিম বেগুন ভাজা, ঝিঙে পোস্তর মাখো মাখো তরকারি, মুগের ডাল, পাবদা মাছ ঝাল দে, আর কুলের অম্বল। সুপারব ডার্লিং। পারমিতা মুখ টিপে হাসে। বিজন থলে হাতে নিয়ে বেরোবার আগে বলল, তুমি কিন্তু এখনো জানালে না কিভাবে আমার মৃত্যু আটকাবে। এসে কলপ করতে করতে শুনবো। ওরে বাবা, এ কি পাগলের পাল্লায় পড়েছি, কথার কথা বলেছিলাম। বিজন গেট খুলে রাস্তায় পা দিল। পারমিতা কখনো অহেতুক কথা বলে না, সেটা বিজন ভালোভাবেই জানে। বিজনের এটাই একটা বাজে স্বভাব, কোনো কিছু মাথায় একবার ঢুকলে যতক্ষণ না সেটার মীমাংসা হচ্ছে সে স্বস্তি পায় না। এমনিতে বউয়ের সাথে মন কষাকষি বা ঝগড়াঝাটি হয় না বললেই চলে। পারমিতার শখ বলতে ঘর সাজানো আর মাঝে মধ্যে টুকটাক কাছাকাছি ভ্রমণ। বেশি দিন বাড়ি ঠাকুর দেবতা ফেলে দূরে বেড়াতে যেতে চায় না। ঈশ্বরের ওপর প্রবল ভক্তি, ব্রত উপবাস লেগেই আছে। বিজন আবার তার একদম বিপরীত। তাদের ছোট্ট সংসারে অভাব অনটন তেমন নেই। বিজনের পেনশন আর জমানো টাকার সুদে দিব্যি হেসে খেলে চলে যায়। বিজন বাজার চলে যেতে পারমিতা ঘরের কাজে মন দেয়। ও খুব ভোরে ওঠে। তখন স্বামীর অর্ধেক রাত্রি। স্নান সেরে ছোট বাগানে ফুল তুলতে যায়। বাগানটায় বেশিরভাগ জবা আর টগর ফুলের গাছ। সারা বছর পুজোর জন্য ফুল এখান থেকেই পেয়ে যায়, তাই মাঝে সাঝে গাছে যত্ন করে। এ কাজে 5 মাস খাটার জন্য রাখা কালুও হেল্প করে। বিজন এমনিতে বেশ মজার মানুষ। স্ত্রীকে নানা রকম মজার গল্প চুটকি শুনিয়ে হাসিতে ভরিয়ে রাখে। তবে একটাই দোষ, সব বিষয় কৌতূহল। আর যখন কৌতূহলের মাত্রা বেড়ে ওঠে তখন পারমিতাকে হস্তক্ষেপ করতে হয়। মনে পড়ে যায় বহু বছর আগেকার একটা ঘটনা। তখন শ্বশুর শাশুড়ি বেঁচে, তার পেটে সবেমাত্র এসেছে ঝিলিক। সেই সময় খিদেটা হয়তো বেশি পেত। সংসারের বেশিরভাগ কাজ পারমিতার ঘাড়ে। শাশুড়ি বলতো, পোয়াতি মেয়েদের কায়িক পরিশ্রম করলে বাচ্চা হতে কষ্ট হয় না, নর্মাল বাচ্চা হয়, সিজারের প্রয়োজন হয় না। পারমিতা সেটাই বিশ্বাস করত। শাশুড়ি শুধু রান্না করেই খালাস, বাকি যত খুচরো কাজ পারমিতার কাঁধে। শ্বশুর বাড়িতে সন্ধেবেলা কিছু খাবার পাট ছিল না, একেবারে রাত্রে। শাশুড়ি মা বলতো, 3 সন্ধে 1 হবার সময় খেলে নাকি অলক্ষণে। পারমিতা লজ্জায় বলতে পারতো না তার খিদের কথা। সেদিন সন্ধেবেলা শাশুড়ি ঠাকুর ঘরে সন্ধে দিতে গেছে, শ্বশুর মশাই বন্ধুদের আড্ডায়, আর স্বামী অফিস থেকে ফেরেনি। তখন তার কতই বা বয়স, বড় জোর 24। অত পাকা মাথা নয়, খিদেতে পেট গুলোচ্ছে। কাল অফিস যাবার আগে বিজন 1 ভার রসগোল্লা এনে দিয়ে গেছে রাত্রে খাবার জন্য। ফ্রিজটা সন্তর্পণে খুলে পারমিতা। বড় বড় রসগোল্লা দেখে খিদেটা 1 লাফে বেড়ে যায়। মা নিশ্চয়ই গুনে রাখবে না। বিজন খেতে যেমন ভালোবাসতো তেমনি খাওয়াতেও কোনো কার্পণ্য করতো না। টপাটপ 2টো রসগোল্লা মুখে পুরে দেয় সে। সন্ধ্যের শাঁখের আওয়াজে ফ্রিজের দরজা বন্ধের শব্দ চাপা পড়ে যায়। কিন্তু বোমা ফাটলো সবাই একসঙ্গে খেতে বসার সময়। শাশুড়ি মা ফ্রিজ খুলেই আতকে উঠে বলে ওঠে, এ কি, 2টো রসগোল্লা কম কেন? পারমিতা মনে মনে প্রমাদ গোনে। রসগোল্লা উনি আগেই গুনে রেখেছেন, এটা তার মাথায় আসেনি। জানলে এমন কাজ সে কখনোই করতো না। ভয়ে মুখ শুকিয়ে যায়। ভাতটা ডাইনিং টেবিলে ঠক করে রেখে পারমিতার দিকে তাকায়। বৌমা, তুমি জানো? সাহসে কুলোয় না সত্যি কথা বলার। সবার সামনে চুরি করে খাওয়ার জন্য হ্যাংলা প্রতিপন্ন হয়ে যাবে। তাছাড়া ভবিষ্যতে যে কোনো ব্যাপারেই তাকে সন্দেহ করা হবে।
অনেক কষ্টে মুখটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। না মা, আমি জানি না। তুমি আর এ সংসারে কতটুকু খবর রাখো? রসগোল্লা হারানোর শোক তার ওপর ঝাড়ে। শ্বশুর মশাই বলে ওঠে, দেখো গে যাও, তোমার পেয়ারের কাজের লোকেরাই সটকেছে। থামো, যা জানো না তাই নিয়ে কথা বলতে এসো না। এক ধমকে চুপ করিয়ে দেয়। এবার বিজনের দিকে তাকিয়ে বলে ওঠে, বিজু, তুই 8টা রসগোল্লা এনেছিলিস তো? 100 বার, কোনো সন্দেহ নেই। প্রত্যেকের 2টো করে। বিজনের চোখে রহস্যের ছোঁয়া। পারমিতা হাড়ে হাড়ে বুঝতে পারছে বরের মুদ্রা দোষ মাথা চাড়া দিয়ে উঠেছে। কৌতূহল, তার মানে ব্যাপারটা অত সহজে ধামা চাপা দেওয়া যাবে না। ও যা লোক, কেঁচো খুঁড়তে কেউটে বার করে ছাড়বে, তবে ওর শান্তি। তাহলে কোথায় গেল দুটো রসগোল্লা? শাশুড়ির মুখে রাগের চিহ্ন। পারমিতা আমতা আমতা করে বলে, আমি না হয় রসগোল্লা খাবো না, এটা একটা উত্তর হলো? বিজনের কণ্ঠে দুরাগত এক রহস্যের আভাস। জাদু বলে কে রসগোল্লা ভ্যানিশ করলো, খুঁজে বার করতে হবে। তারপর কথা শেষ করার আগেই মায়ের উচ্চকণ্ঠ, অবশ্যই আজ রসগোল্লা গেছে, কাল আরো কত কি জিনিস উধাও হয়ে যাবে কে জানে। চোরকে যেমন করেই হোক ধরতে হবে। ভয় নেই, এই চুরির রহস্য ভেদ করে আমি তবে ছাড়ব। উৎসাহের গলা বিজনের। পারমিতা ভাবছে, যদি সে ধরা পড়ে যায়, সেই লজ্জা কোথায় রাখবে? সবার মাঝে ছোট হয়ে যাবে। এই সময় শ্বশুর মশাই বলে ওঠে, এখন এত রাত্রে গোয়েন্দাগিরি না করে খেতে দাও। কাল রবিবার আছে, সবাই মিলে রসগোল্লার হদিশ বার করা হবে। কথাটা মনে হয় শাশুড়ির পছন্দ হলো না। বেশ, তবে এর একটা বিহিত আমি করে ছাড়ব। বিজনও মায়ের কথায় সায় দেয়। পারমিতা চোখে সর্ষের ফুল দেখে। ভয়ে চিন্তায় খিদেটা আর এখন পাচ্ছে না। খেতে বসে সবাই চুপ আর গম্ভীর। সব থেকে পারমিতার আতঙ্ক লাগছে। খেতে খেতে শাশুড়ি পুলিশের মতো তার দিকে মাঝে মাঝে কটমট করে তাকাচ্ছে। তাহলে কি তাকে সন্দেহ করছে? ভগবানের নাম স্মরণ করতে থাকে ভয়ার্ত পোয়াতি মেয়েটা। খাওয়ার শেষে এটো বাসনপত্র তুলে নিয়ে রান্নাঘরে যায় পারমিতা। ভাবছে রাত্রে শুয়ে স্বামীকে সত্যি কথাটা বলবে, কিন্তু যা মাতৃভক্ত ছেলে, পরক্ষণে নিচে এসে মাকে না বলে বসে। মিশন সাকসেসফুল, চোর ধরা পড়েছে। দোটানায় পড়ে যায় পারমিতা। বুকটা ভয়ে দুরু দুরু করছে। তারপর শাশুড়ি তাকে ছেড়ে দেবে? একেই তার সন্দেহের তালিকায় প্রথম নাম পারমিতার। ওনার হাবভাব দেখেই সে বুঝে গেছে কি ভীষণ বিপদে সে পড়ল। ইস, যদি সে সময় খিদেটা সহ্য করতে পারতো ভালো হতো। শ্বশুর শাশুড়ি শুয়ে পড়েছে। ও জানে ওপরে গেলে বিজন এই চুরির ঘটনা তুলবে, কেননা তখনই ডিটেকটিভদের মতো ওর চোখ দুটো চকমক করছিল। পায়ে পায়ে সিঁড়ি ভেঙে ওপরে আসে সে। পেটের সন্তানটাও নিশ্চয়ই বুঝতে পারছে তার মা সন্তানের খিদে মেটাতে গিয়ে বিরাট বিপদে পড়ে গেছে। নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। সত্যি, 2 বাবা মায়ের মধ্যে কত পার্থক্য। ঘরে ঢুকেই দেখে বিজন পায়চারি করছে। জানে ওর মাথায় এখন রসগোল্লার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সত্যি একটা আজব কাণ্ড ঘটলো বাড়িতে। কাকপক্ষীতে টের পেল না। ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল রসগোল্লা। কাল প্রথম কাজ হলো কাজের মাসিকে জেরা করা। পারমিতা এবার কেলেঙ্কারির ভয়ে কেঁদে ফেলে। বিজন থমকে দাঁড়ালো। বউয়ের চোখে জল দেখে এগিয়ে এলো। কি হয়েছে তোমার? হঠাৎ কাঁদছো কেন? কথা ঘোরায় পারমিতা। মায়ের জন্য মন কেমন করছে। কান্না গিলে ফেলে সে। স্বাভাবিক, তোমার মা তো বলেছে আর কয়েক মাস বাদে এসে তোমায় নিয়ে যাবে, তখন আবার তোমাকে ছাড়া আমার কান্না পাবে। পারমিতাকে ধরে খাটে নিয়ে আসে। বিছানায় শুয়ে বিজন একেবারে অন্য প্রসঙ্গে চলে যায়। স্ত্রীর পেটে হাত রেখে ভবিষ্যৎ বাচ্চাকে আদর করতে করতে বলে, এই সময় মা মন খারাপ করলে বাচ্চারও কষ্ট হয়, কেননা নারীর যোগ। এই আজকে বিচ্ছুটা তোমার পেটে লাথি মেরেছে? বরের কথায় খানিকটা স্বাভাবিক হয় পারমিতা। তারপর কথা বলতে বলতে দুজনেই কখন ঘুমিয়ে পড়ে। ভোর থেকে পুরনো চিন্তা ওকে গ্রাস করলো। শাশুড়ি উঠলেই শুরু হয়ে যাবে রসগোল্লা চুরির তদন্ত। সময়ের অভাবে রাত্রে বেশি ঘুট পাকানো যায়নি। আজ রবিবার চলবে পোস্টমর্টেম, যতক্ষণ না
চুরির সমাধান হয়। শ্বশুর পার্টিসিপেট না করলেও তার ছেলে একাই 300। কাল বউয়ের কান্না দেখে চুপ করে গিয়েছিল। আজ তাকে উৎসাহ দেবার জন্য তার মা অলরেডি তৈরি হয়ে আছে। বিজন রবিবার একটু বেলা করে ওঠে। ওর চা ফ্ল্যাক্সে রাখা থাকে, কিন্তু আজ সাত সকালে পাঞ্জাবি পাজামা পরে নিচে নেমে এলো। পারমিতার মুখ শুকনো হলো। শাশুড়ি চা খেতে খেতে বলল, কি রে, সাত সকালে উঠলি কেন? চোর কি রাত্রে ধরে ফেলেছিস নাকি? একেই বলে চুলকে ঘা করা। সামান্য একটা ব্যাপার নিয়ে এরা কত নাটক করতে পারে। পারমিতার মনে পুরনো কথার চাষ চলছে। বরের ওপরও একটা ঠান্ডা রাগ জমা হচ্ছে। লোকটা একটা মেনিমুখ, তিলকে তাল করতে ওস্তাদ। একবার মনে হয় সত্যি কথাটা বলে দিয়ে এদের মধ্যে জমে থাকা কৌতূহলের অবসান ঘটায়, যেটা শাশুড়ি মনে প্রাণে চাইছে। কিন্তু সবার কাছে চোর অপবাদ মাথায় নিতে মন সায় দিচ্ছে না। নিজের বাড়িতে হলে দুটো রসগোল্লা খেয়ে নিয়ে মাকে বললে মা বরং বলে উঠত, তুই কি রে পারো, খিদের মুখে ভারী কিছু খেতে হয়, খিদেটা এইভাবে মারলি। কিন্তু শাশুড়ি অন্য ধাঁচে গড়া। একবার শ্বশুর মশাই বিকেলে গরম সিঙাড়া নিয়ে এসেছিল 3টে। এই পরিবারে সবসময় সবকিছু মাথা গুনতি। তার শাশুড়ি বলল, আমি খাবো না, অম্বল হবে। সিঙাড়া পারমিতার খুব প্রিয়। সে বলে উঠেছিল, মা আপনি যদি না খান নষ্ট করতে হবে না, আমি খেয়ে নেব। শাশুড়ি কঠিন গলায় জবাব দিয়েছিল, মেয়ে মানুষের এত নোলা ভালো নয়। সংসারের লক্ষ্মী চলে যায়। লজ্জায় মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে করেছিল পারমিতার। এরপর কোন মুখে রসগোল্লা চাইবে? যাক, যা থাকে কপালে। চায়ে চুমুক দিয়ে বিজন বলে, রাত্রে শুয়ে শুয়ে অনেক মাথা খেলিয়েছি বুঝলে, মনে মনে সাজিয়ে নিয়েছি কোন ধার থেকে শুরু করব। চা শেষ করে আগে যাব মিষ্টির দোকানে। আমি ঠিক ঠিক এনেছি কিনা জানতে, তারপর তোমার বৌমাকে একান্তে প্রশ্ন করব। এরপর তোমার পালা। বাবাও বাদ যাবে না সন্দেহের তালিকা থেকে। অবশেষে আসবে কাজের লোকদের জিজ্ঞাসাবাদ। আশা করি রহস্যের সমাধান করতে পারবো, আর আমার কৌতূহলের অবসান হবে। যেন এক তুখোড় গোয়েন্দা রহস্যের জট ছাড়াচ্ছে। কেন? সবাইয়ের সামনে জিজ্ঞেস করতে আপত্তি কোথায়? শাশুড়ি মনক্ষুণ্ণ হয়। আরে এটাই গোয়েন্দাদের নিয়ম। চা শেষ করে সাইকেল নিয়ে বিজন মিষ্টির দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শাশুড়ি পুজোর ঘরের দিকে এগোয়, মুখে চাপা উত্তেজনা নিয়ে। গতকাল কেউ রসগোল্লা দাঁতে কাটেনি। যাবার সময় বিজন ভার শুদ্ধ নিয়ে গেল দোকানে দেখাবে বলে। বিজন না ফেরা পর্যন্ত প্রতিটা মিনিট ভয়ের সঙ্গে কাটছে পারমিতার। দোকানি বা কি ভাববে, কেননা আসল সত্যটা একমাত্র পারমিতাই জানে। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টার সময় মনে হচ্ছে। মা পুজোতে যাবার আগে বলে গেছে, জলখাবারের জন্য আলুর দমের আলু কাটো আর লম্বা লম্বা বেগুন ভাজা, তারপর লুচির জন্য ময়দা মেখে রেখে দিও। রান্না অবশ্য উনিই করেন। যখন ময়দা মাখছে মা পুজো সেরে নামলো। ছেলেটা এতক্ষণ কি করছে কে জানে। ঘরের মধ্যে চোর থাকলে বাইরের লোকে কি করবে। পারমিতা প্রতিবাদ করতে গিয়েও ঢোক গিলে নিল। এক্ষুনি উনি বলে উঠবেন, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। কথায় কথায় ছড়া কাটেন উনি। তারপর যখন আসল সত্যটা জানাজানি হবে, মুখটা ফ্যাকাশে আকার ধারণ করলো। পেটের সন্তানটাও বোধহয় মায়ের অবস্থার কথা ভেবে শান্ত হয়ে আছে। একবারও পাগুলো ছোড়াছড়ি করেনি। বিজন গেট খুলে ঢোকার সঙ্গে সঙ্গে ওর মা ঠাকুর ঘর থেকে পুজো ছেড়ে নেমে এলো, মুখে একরাশ প্রশ্ন নিয়ে। পারমিতার মুখটা শুকিয়ে আমসি হয়ে আছে। শ্বশুর মশাইও কাগজ পড়া ছেড়ে বলে উঠল, দোকানদার কি বলল? ভেতরে এসে বিজন উৎসাহের গলায় বলে, সব রহস্যের সমাধান হয়ে গেছে। মায়ের দিকে রসগোল্লার ভার এগিয়ে ধরে, হেয়ালি না করে আসল কথা বল। মায়ের উৎকণ্ঠার কণ্ঠ, ওরাই দিতে ভুল করেছিল। তাড়াহুড়ো করে আমি চলে আসার পর ওরা টাকা গুনে দেখে 8টার দাম দিয়ে এসেছি, আর ওরা 6টা দিয়েছে। লজ্জিত গলায় ক্ষমা চেয়ে 2টো দিয়ে দিল। বিজনের মা অবিশ্বাসের চোখে ছেলের মুখের দিকে তাকায়। কিন্তু আমি গুনে দেখেছিলাম 8টা ছিল। তা কি করে সম্ভব? দোকানদার বলছে 6টা দিয়েছে, তুমি বোধহয় গুনতে ভুল করেছিলে। বক্তা বিজনের বাবা। নিরাশ মুখে মা বলে ওঠে, থলেতে আরো একটা বড় বাক্সতে কি আছে? এটাতে সন্দেশ আছে স্রেফ আমার জন্য। এবার থেকে আমার মিষ্টি ঘরে রেখে দেব।
যা চুরির উপদ্রব শুরু হয়েছে, ভাগ্যিস দোকানদার স্বীকার করলো, তা না হলে এখনো হারানো রসগোল্লার পেছনে ছুটতে হতো। বউয়ের দিকে তাকিয়ে বলে, এটা ওপরের ঘরে রেখে এসো। পারমিতা শাশুড়ির মুখের দিকে তাকিয়ে দেখতে পেল জ্বলন্ত দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রয়েছে। হাঁপ দিয়ে যেন জ্বর ছাড়লো পারমিতার। কিন্তু দোকানদার এমন কথা বলল কেন? পার্মানেন্ট খদ্দেরের মনে রাখার জন্য? হঠাৎ বড়ই বা কেন আলাদা করে সন্দেশ নিয়ে এলো? মাথায় ঢুকলো না। এ বাড়ির সবই আজব। বিজনকে একান্তে জিজ্ঞেস করতে হবে, তবে ওর কাছে সে নিজের দোষের কথা স্বীকার করে নেবে। তার আগে অবশ্য ওকে দিয়ে দিব্যি করিয়ে নিতে হবে, যেন কাউকে কোনোদিন না বলে বসে, তাহলে সবার চোখে ছোট হয়ে যাবে। সারাদিনে বিজনকে একা পাবার উপায় নেই, তাহলেই শাশুড়ি বলে উঠবে, কি এত স্বামীর সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর সারাক্ষণ করো? লজ্জার মাথা খেয়ে বসে আছো একেবারে। বিয়ের আগে যদি একটু বুঝতে পারতো সে, বিজনও তেমনি মায়ের নেওটা, তবে আজকে নিজের খাবার জন্য মিষ্টি আনাটা পারমিতার চোখেও ভালো লাগেনি। এ তো একরকম স্বার্থপরতা। কই, নিজের বউয়ের কথাটাও একবারও মনে পড়ল না। সন্দেশের বাক্সটা রেখে নিচে নেমে আসে। রাত্রে সংসারের সব কাজ সেরে দোতলায় নিজের ঘরে এসে ঢুকলো পরিশ্রান্ত দেহ নিয়ে। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই খাট থেকে নেমে এলো বিজন। পারমিতা বুঝলো এক্ষুনি শুরু হবে সেই পুরনো কাসুন্দি। ওকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বিজন বলে, সন্তান পেটে থাকলে মায়ের খিদেটা একটু বাড়ে। এই কথাটা আমার জানা থাকা সত্ত্বেও কিভাবে আমি ভুলে গেলাম বলতে পারো? আমি তোমাকে চুরি করে খেতে বাধ্য করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। এসব কি উল্টোপাল্টা কথা বলছে তার স্বামী? নিজের কানটাকেও বিশ্বাস হচ্ছে না। বিজন ভাঙা গলায় বলে চলে, সবাইকে ঠিক রাখার সঙ্গে নিজেকেও ঠিক রাখতে হয়, বুঝলে? অবুঝ স্বামীকেও বুঝিয়ে দিতে হয়, এবার থেকে ঘরে মিষ্টি বিস্কুট আমি এনে মজুত করে রাখবো। তোমার যা খেতে ইচ্ছে করবে লজ্জা না করে আমায় জানাবে। মা একটু সেকেলে ধরনের একটু মানিয়ে নিও। বিজন যে এতটা বুঝদার সে ভাবতে পারেনি। পারমিতার মনটা ধীরে ধীরে আনন্দে ভরে উঠছে। মায়ের বাধ্য ছেলেটার মনে স্ত্রীর জন্য এত ভালোবাসা। আহা, নিজেও খিদেতে জ্বলেছ আর গর্ভের শিশুটাকে কষ্ট দিয়েছ। কান্না রোখার চেষ্টা চালাচ্ছে বিজন। সেই দেখে পারমিতার চোখেও জল এসে গেল। স্বামীর মুখে হাত চাপা দিয়ে নিচু গলায় বলে, ওরা তোমার কান্নার আওয়াজ শুনে ফেললে আমাকে দোষী হতে হবে। আজ থেকে আমার মনে আর কোনো দুঃখ থাকলো না। যার এমন স্বামী, সেই মেয়ে যে কোনো কষ্টকে হাসি মুখে মেনে নিতে পারবে। সত্যিই তো, খিদের জ্বালায় রসগোল্লা দুটো আমার খাওয়া উচিত হয়নি। ঢোক গিলে স্ত্রীর হাতটা ধরে বিজন। আবার ওই কথা বলে লজ্জা দিও না। এই সময় পারমিতার আদরের বাচ্চাটা পেটের মধ্যে নড়ে চড়ে উঠল। ও কপট রাগে বলে, দেখেছো কি দুষ্টু বাচ্চাটা হয়েছে, বাবাকে কাঁদিয়েছি বলে আমার ওপর রাগ দেখাচ্ছে। বিজন সেই কথা শুনে জবাব দেয়, কোনো সন্তানই চায় না তাদের বাপ মায়ের অশান্তি ঝগড়া। এক টুকরো সন্দেশ ভেঙে স্ত্রীর মুখে দেয় বিজন। পারমিতাও বাকি অর্ধেক বিজনের মুখে দেয়। সারা ঘর জুড়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। একটু আগে পারমিতার মনে যে লোকটার প্রতি রাগ জন্মেছিল তা এক নিমেষে অন্তর্হিত হয়ে গেছে। সংসারে স্বামী যদি একটু পক্ষে থাকে তাহলে মেয়েরা মনে জোর পায়, হঠাৎ প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে পারে। হঠাৎ গেটের কাছ থেকে বিজনের গলার আওয়াজ পেয়ে পারমিতা অতীত থেকে এক নিমেষে বর্তমানে ফিরে আসে। বিজন বাজার নিয়ে ভেতরে এসে ঢুকলো। বাজারের থলে নিয়ে ঘরে ঢুকে বিজন স্ত্রীর ছলছলে চোখের দিকে তাকায়। কি ব্যাপার, কাঁদো কাঁদো মুখটা কেন? কোনো খারাপ খবর আছে নাকি? এই লোকটার দৃষ্টি থেকে পার পাওয়া মুশকিল, মনে মনে ভাবে পারমিতা। মেয়ে জামাইয়ের জন্য মন খারাপ লাগছে? মোটেই নয়, পুরনো কথা মনে পড়ে গিয়েছিল। অতীতের কথা রোমন্থন করো কেন? এই সময় কাজের মেয়ে বেলা এসে হাজির হওয়াতে পারমিতা প্রশ্নের হাত থেকে নিষ্কৃতি পেল। না হলে ওর প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ছাড় মিলত না। বেলা, দাদাবাবুর জন্য চা কর, তারপর কুটরো নিয়ে বসবি। পারমিতা বাজারের থলে দুটো বেলার হাতে ধরিয়ে দেয়। বিজন ভাবতে থাকে, কি এমন দুঃখের কথা বউয়ের মনে পড়লো কে জানে, পরে জিজ্ঞেস করতে হবে। তাছাড়া আগেকার প্রশ্নের উত্তরও এখনো সে পায়নি।
পুরনো দোষটা মাথা চাগার দিল বিজনের। কিন্তু জানা দরকার যে কোনো মানুষের মনে গোপন কথা থাকে, যা সবসময় সবাইয়ের সাথে শেয়ার করা যায় না বা উচিতও নয়, খুব নিজের লোকের সাথেও নয়। দুপুরে খেতে বসে বিজন স্ত্রীর রান্নার প্রশংসা করলো। খাদ্যরসিক বিজন মনে মনে ভাবে, সত্যি এখনকার দিনে দুবেলা হাত পুড়িয়ে পঞ্চ ব্যঞ্জন করে স্বামীকে কটা বউ খাওয়াবে। পাড়াতেই বেশিরভাগ বাড়িতেই রাঁধুনি। শেষ পাতে লাল দইয়ের প্লেটটা টেনে নেয় সে। পারমিতা বরের প্রশংসা শুনে অভ্যস্ত। রান্না একটা শিল্প, তার রান্না করতে ভালো লাগে। যখন রান্না খেয়ে কেউ তারিফ করে তখন খাটুনিটা সার্থক হয়। পারমিতা বলে ওঠে, এ কি, তুমি দই এতটা ফেলে রাখলে? তোমার জন্য, পুরোটাই আমায় দিয়ে দিয়েছ। খাওয়া শেষ হতে 2:30 বাজলো। দুপুরে ঘন্টাখানেক দুজনেই ওপরের ঘরে গিয়ে বিশ্রাম নেয়। আজও তার অন্যথা হলো না। হাবিজাবি কিছুটা কথাবার্তার পর বিজন আসল প্রসঙ্গে চলে আসে, কেননা মনের ভেতর থাকা কৌতূহলটা ওকে বারে বারে দংশাচ্ছে। তুমি এবার খুলে বলো তো, কি উপায়ে আমার লাইফ লাইনটা বাড়াতে চলেছ? সকাল থেকে শুধু ভেবে চলেছি, কাজে কর্মে ভুল হয়ে যাচ্ছে। স্ত্রীর দিকে পাশ ফিরল। তোমার এই স্বভাবের জন্য রসগোল্লার কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছিল। বিজন ভুরু কুঁচকে চিন্তা করতে থাকে। অবশেষে বহু বছর আগেকার ঘটনার কথা মনে পড়ে যেতে মুচকি হেসে বলে, শেষমেশ এই শর্মাই তোমায় বাঁচিয়েছিল। সেই কথাগুলো মনে পড়ে গিয়েছিল বেলার সময়। নাও, এবার একটু মুখটাকে বিশ্রাম দাও। বুঝেছি, তুমি আসল প্রশ্নটাই এড়িয়ে যেতে চাইছো। মানতের কথা প্রকাশ করতে নেই, তাহলে ফল লাভ হয় না। বিজন জানে এরপর স্ত্রীর পেট থেকে কথা বার করা যাবে না, কেননা প্রচন্ড ঠাকুর দেবতায় ভক্তি। বাধ্য হয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকে। বিজন নাস্তিক না হলেও ঈশ্বরের প্রতি অন্ধভক্ত নয়। তার ধারণা সুসময় পাথরও দেবতা হয়ে যায়, আর দুঃসময় দেবতা পাথর হয়ে যায়। তাই মনে মনে প্ল্যান কষতে থাকে, যাতে মুখ ফসকে পারমিতা বলে ফেলে সে মোটেই বিশ্বাস করে না মানতের কথা বললেই সে ফট করে পটল তুলবে, আর মানতের কথা না বললে তার আয়ু 100 বছর হবে। কিন্তু মানত পালন করতে গেলে পারমিতাকে কি কি ব্রত, উপবাস, আচার বিচার পালন করতে হবে তার হিসেব করা প্রয়োজন। কেননা বিজনের থেকে বরং পারমিতার শরীরে রোগ বেশি। মানত যদি করতে হয় তারই করা উচিত বউয়ের জন্য। ও না থাকলে পৃথিবী তার কাছে অন্ধকার। বাড়ির কোথায় কি থাকে সেটাই সে জানে না। যাক, ওর ঘুম ভাঙলে বিকালে এই নিয়ে আলোচনা করা যাবে। যদিও গিন্নি কতটা মুখ খুলবে সে জানে না। শেষ প্রশ্ন ডার্লিং, আদুরে গলা ওর। আমি শুনেছি মনস্কামনা পূরণ হলে তবেই দণ্ডি কাটা বা পুজো দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। তার জন্য তোমাকেও তো 100 বছর বেঁচে থাকতে হবে, আর ওই বয়সে তোমার ক্ষমতা কুলোবে। উফ, কি কুক্ষণে কথাটা বলে ফেলেছিলাম। কপট রাগ ওর গলায়। না মানে যদি জানতে পারতাম তাহলে আমিও তোমার দীর্ঘায়ুর জন্য ওই পথে হাঁটতাম। আমি তোমার আগেই যেতে চাই। তাহলে ঠাকুরের কাছে দণ্ডি কাটবে কে? পারমিতা কথার উত্তর খুঁজে না পেয়ে এবার সত্যিই রেগে যায়। দয়া করে থামবে? আমারই ঘাট হয়েছে তোমার দীর্ঘায়ু কামনা করা। যা ফিনফিনে শরীর তোমার। তাছাড়া তোমার মায়ের মুখে শুনেছিলাম ঠিকুজিতে নাকি তোমার স্বল্পায়ু লেখা আছে। সেই ঠিকুজি তো কোনোদিন চোখে দেখলাম না। তবু শাশুড়ির কথায় সেদিন থেকে নানাবিধ বাধা নিষেধ মেনে আসছি, যাতে তোমার আয়ু বাড়ে। যেমন আমার থালা থেকে তোমাকে কোনোদিন খেতে দিই না। হাতে অ্যালার্জি হলেও চুড়ি খুলি না। মাথার চুলের জল তোমার গায়ে পারতপক্ষে ছিটাই না। বরের পায়ে হাত দিয়ে প্রণাম করে পায়ে মাথা না ঠেকালেও বরের আয়ু কমে যায়। বউয়ের সেবা করলেও নাকি তাদের আয়ু কমে। স্বামীদের আয়ু নাকি এমনিতেই কম, জোরে বাতাস লাগলেও কমে যেতে পারে। এছাড়া স্বামীর কল্যাণে প্রতি মাসে বিভিন্ন ব্রত, উপবাস, নিরামিষ খাওয়া খেয়ে যাচ্ছি। একটানা কথা বলে পারমিতা দম নেবার জন্য থামে। রাগের চোটে মন্ত্র গুপ্তির কথাগুলো বেরিয়ে গেল। না জানি এরপর কি অনর্থ হবে। লোকটাও তেমনি নাছোড়বান্দা, পেটের কথা বার করেই তবে ছাড়বে। বিজন কথাগুলো শুনে অবাক হয়ে যায়। ওর জন্য এত কিছু পালন করে পারমিতা। বিছানায় উঠে বসে, তারপর স্ত্রীর কপালে আলতোভাবে হাত রাখে। এসব মনকে সন্তুষ্টি দেবার জন্য করা হয়। এখন অতটা কেউ পালন করে না।
জানবে, যাকে হারাবার ভয় বেশি থাকে তাকেই মানুষ আগে হারায়। পারমিতা হাত দিয়ে স্বামীর মুখে চাপা দিয়ে বলে, এতদিনকার বিশ্বাস তোমার কথাতে ভাঙতে পারি না। তাছাড়া অমন অলক্ষণে কথা আর কোনোদিন উচ্চারণ করবে না। একেই তোমার জোড়াজাড়িতে শাশুড়িকে দেওয়া প্রতিজ্ঞা ভেঙে ফেললাম। না জানি কি বিপদ আমার কপালে নাচছে। কিচ্ছু হবে না, দেখে নিও। যার যতখানি আয়ু তার বেশি কম হয় না। বর্তমানে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে। তাছাড়া কুসংস্কার মানুষের মনকে দুর্বল করে দেয়। সান্ত্বনার কণ্ঠে বলে বিজন, বরং আমি ভয় পাই, তুমি যদি আগে চলে যাও আমার কি হবে? মেয়েদের প্রাণ কই মাছের মতো, ওরা অত সহজে মরে না। গলায় কান্না জড়াচ্ছে পারমিতার। বিজন কথা ঘোরায়, এবারে পুজোর সময় মেয়ে জামাই বিদেশে ভ্রমণে যাচ্ছে, চলো এই ফাঁকে হরিদ্বারটা ঘুরে আসি। মেয়ে ছোট থাকতে একবার গিয়েছিলাম, সবকিছু দেখা হয়নি। সত্যি যাবে? মন্দিরগুলো সত্যি দেখা হয়নি। ওর গলায় উৎসাহ। আজ সন্ধেবেলায় দিন ঠিক করে প্লেনের টিকিট আগে অনলাইনে বুক করে নেব। পারমিতা স্বামীর হাতটা কপাল থেকে সরিয়ে উঠে বসে। নিচে থেকে পাজিটা নিয়ে আসবো? বিজন বুঝল হরিদ্বার বউয়ের প্রিয় জায়গা। অনেকবারই যাবার ইচ্ছে ঠাড়ে ঠোরে প্রকাশ করেছে, কিন্তু বিজনেরই বিভিন্ন অসুবিধার জন্য যাওয়া হয়ে ওঠেনি। পারমিতাও ইচ্ছেটাকে দমিয়ে রেখেছিল, সেটা বোঝা যাচ্ছে। শুভস্য শীঘ্রম, শুদ্ধ ভাষায় বলে বিজন। পারমিতা নিচে চলে গেল পাজি আনতে। ও সবকিছু ঠিক করে পাজির দিনক্ষণ দেখে। ভাত ঘুমের দফারফা হয়ে গেল। দুজনে খাটে বসে প্ল্যান প্রোগ্রাম ঠিক করতে লাগলো। এবারে কিন্তু মনসা পাহাড়ে রোপওয়ে চড়ে উঠবো। সেবারে বাবলির মানে তাদের মেয়ের কান্নার জ্বালায় ওঠা হয়নি। বাচ্চা মেয়ের মতো আবদার করে পারমিতা। ওকে ম্যাডাম, তাই হবে। বিজনও বেড়াতে ভালোবাসে। বাবলির বিয়ে হয়ে যাবার পর ছোটখাটো ট্যুর করেছে দুজনে, পুরী, মন্দারমণি, মুকুটমণিপুর। এই তালে মুসৌরিটাও ঘুরে দেখব। অনেকদিন পাহাড় দেখা হয়নি। বিজনের কথা শুনে পারমিতা হাততালি দিয়ে ওঠে। কি মজা, এই জন্য তোমাকে এত ভালো লাগে। বিজন তাড়িয়ে তাড়িয়ে বউয়ের আনন্দ উপভোগ করে। প্রথম প্লেন চাপার আনন্দে খুব খুশি পারমিতা। দিন কাটার সঙ্গে সঙ্গে ওদের যাবার তোড়জোড় শুরু হয়ে যায়। পারমিতার কথায় ঠিক হয়েছে লক্ষ্মী পুজোর পর ওরা বেরোবে। কেননা বাড়িতে লক্ষ্মী পুজো না সেরে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়, তাতে সংসারে অকল্যাণ হয়। বিজনকে শাশুড়ির কথাগুলো বলে ফেলে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। সেই জন্য বারবার ঠাকুরের কাছে কাকুতি মিনতি করেছে, যেন দোষ মাফ করে দেয়। তারপর থেকে গোপনে স্বামীর প্রতি আরো ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে। এমনকি ঠাকুর ঘরে বসে দোষ খণ্ডনের জন্য নাকখত দিয়েছে। লক্ষ্মী পুজোর দুদিন বাদে ওরা রওনা দিল হরিদ্বারের উদ্দেশ্যে। জানলার ধারের সিটে প্লেনে বসে পারমিতা মোহিত হয়ে যায়। সাদা পুঞ্জীভূত মেঘগুলো কত নিচে। ও নীল আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করে। বিজন বিস্ময়ে বলে, এখানে আবার কার উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম ঠুকলে? সব সময় ঠাকুর দেবতা নিয়ে রসিকতা ভালো নয়। নিচু গলায় বলে পারমিতা, স্বর্গে দেবতাদের বাস, সশরীরে স্বর্গের এত কাছে এসে প্রণাম জানাবো না? বিজন আর কথা বাড়ায় না। ধীরে ধীরে ওদের প্লেন নিচে নামতে থাকে, রানওয়ের মাটি স্পর্শ করবার জন্য। দিল্লিতে প্লেন বদল করে ওরা যাবে দেরাদুনের জলি গ্রান্ট এয়ারপোর্টে। ওখান থেকে গাড়ি নিয়ে আগে যাবে হরিদ্বার, 4 দিন থেকে আসবে মুসৌরি। হরিদ্বারে যখন পৌঁছলো তখন ঘড়িতে 3:30 বাজছে। একেবারে গঙ্গার তীর ঘেঁষা গঙ্গা লহরী হোটেলে ওদের বুকিং আছে। গঙ্গার রূপ দেখে পারমিতার মন প্রাণ ভরে যায়। পাহাড় থেকে নেমে আসা নীল জলরাশি উচ্ছল গতিতে বয়ে চলেছে সাগরে মেশার জন্য। হরিদ্বার থেকেই এসেছে হরিদ্বার নাম। কত মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসীর পদধূলিতে এই মাটি পুণ্যভূমির রূপ ধরেছে। যদি এখানে বাকি জীবনটা কাটানো যেত কত ভালো হতো। সন্ধেবেলা গঙ্গা আরতি দেখতে দুজনে বেরোলো। তারপর গঙ্গার পবিত্র জলে পারমিতা পদ্ম পাতা দিয়ে তৈরি বড় গামলা করে জ্বলন্ত প্রদীপ ভাসালো। হোটেলের সুস্বাদু নিরামিষ খাবার ওর মুখে অমৃত লাগলো। হয়তো মন ভালো থাকলে সবকিছুই সুন্দর লাগে। বিজন কুই কুই করে বলে উঠল, সবই ভালো, কিন্তু মাছ মাংস ছাড়া এ খাবার বেশি দিন মুখে রোচে না। এই আধ্যাত্মিক বিষয়টাতে স্বামীর সঙ্গে মেলে না তার।
এই বয়সে একটু আধটু ঠাকুর দেবতা করা ভালো, শরীর মন ভালো থাকে। কিন্তু ওই নাস্তিক লোকটাকে কে বোঝাবে? 4 দিন বাদে মুসৌরি পৌঁছে বিজন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথম দিনে চিকেনের 3 রকম পদের অর্ডার দিয়ে ফেললো। তাই দেখে পারমিতা অবাক। সময় কেটে চলল তার নিজস্ব গতিতে। ফেরার দিনে পারমিতার মন খারাপ হয়ে গেল। বিজনকে বলল, কথা দাও আবার আমায় অনেক দিনের জন্য হরিদ্বারে নিয়ে আসবে। স্ত্রী ঢলঢলে সুন্দর মুখটার দিকে তাকিয়ে বলল, আনবো, সঙ্গে কিন্তু মুসৌরিটাও থাকবে। মিষ্টি করে হাসে পারমিতা, যেন নতুন কোণে। ফিরে চলল তারা তাদের সুখ দুঃখের স্মৃতি জড়ানো বাড়ির উদ্দেশ্যে। শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমটা হরিদ্বারের হরকি বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গার ধারে। অবাঙালিরা থাকলেও বাঙালিরাও কয়েকজন এখানে থাকে। বেশ অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আশ্রম। আশ্রমের সবুজ মাঠ ঘিরে বড় বড় গাছের সমারোহ। তার পাশ দিয়ে খড় ধারায় বয়ে চলেছে পূর্ণতোয়া গঙ্গা। সন্ধেবেলা এখানেও গঙ্গা আরতি হয়। আশ্রমের যত বৃদ্ধ বৃদ্ধারা বিকাল থেকে অপেক্ষা করে থাকে কখন আশ্রমের মহারাজ আরতির জন্য উপস্থিত হবে। জাঁকজমকের দিক থেকে কম হলেও শ্রদ্ধা ভক্তির কোনো কমতি নেই। শেষ বয়সে বাসিন্দারা সংসার ছেড়ে এসে নিজেরাই একটা বিরাট সংসার গড়ে তুলেছে। ভাষা বর্ণ সম্পদ বাধার সৃষ্টি এখনো করেনি। সুযোগ্য পরিচালক গোষ্ঠীর জন্য, সবার জন্য সমান সুযোগ। এককালীন কিছু টাকা ট্রাস্টে জমা দিয়ে আজীবন থাকা যায়। সন্ধ্যার আরতি অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আবাসিকরা যে যার নির্দিষ্ট ঘরে ফিরে গেছে। রাত্রের আহারের ঘণ্টা পড়বার সময় ক্রমশ এগিয়ে আসছে। গঙ্গার নীল জল অন্ধকারে কালো আকার ধারণ করেছে। লক্ষ্মী পূজার পর কালী পুজো এগিয়ে আসছে। ঠান্ডার প্রকোপ ভালোই আছে। শূন্য গঙ্গার ঘাটে তখনও একজন আবাসিক চুপ করে গঙ্গার দিকে তাকিয়ে বসে আছে। বয়স প্রায় 80-র কাছাকাছি। সারা মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, মাথাতে পাতলা কয়েক গাছা সাদা চুল, চোখে পাওয়ারের চশমা। আশ্রমে তাকে মৌনী বাবা বলে সবাই চেনে। সারাদিনে একটা কি দুটো কথা বলে, তাও বিশেষ প্রয়োজন পড়লে। কোনো চাহিদা, কোনো অনুযোগ, বিরোধ থেকে শতহস্ত দূরে থাকে। সবসময় যেন কোনো বিরাট চিন্তায় ডুবে আছে। যে লোকগুলো খাবার পরিবেশন করে তার মধ্যে শিবশরণ মৌনী বাবার খুব খেয়াল রাখে। 6 বছর আগে প্রথম যেদিন এই আশ্রমে মৌনী বাবা আসে, সেদিন শিবশরণের মানুষটাকে ভালো লেগে যায়। কি সৌম্য নিষ্পৃহ মুখটা। বেশি কারোর সাথে কথা না বললেও ওর সঙ্গে মাঝে মাঝে কথা বলে। খাবারের টেবিলে মৌনী বাবাকে দেখতে না পেয়ে সে চঞ্চল হয়ে ওঠে। মানুষটার সময় জ্ঞানের বড় অভাব। খায় অতি সামান্য। এখানে অবশ্য সবে নিরামিষ আহার। রাত্রে একটা রুটি আর 1 চামচ ডাল। সকালেও পাখির আহার। শিবশরণ যেদিন ডাকতে ভুলে যায় সেদিন আসেও না। ছোট্ট একফালি ঘরটায় ঘুমিয়ে পড়ে। তার জন্য কোনোদিন কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। সত্যি সে বোঝে না মানুষটার মনে কি দুঃখ আছে। অনেকবার সে জিজ্ঞেস করেছে বাড়িতে কে কে আছে, কোনো উত্তর পায়নি। যেদিন আশ্রমে এসেছিল একাই হাতে একটা সুটকেস নিয়ে। মনে হয় এখানকার টাকা পয়সা আগেই জমা দিয়ে দিয়েছিল। বুড়ো বয়সে মানুষরা যেন বেশি খিটখিটে হয়ে যায়। নানা রকম খাবারের প্রতি লোভ জন্মায়। ত্রুটি বিচ্যুতি হলে চেঁচামেচি করে। বোর্ডারদের বেশিরভাগ তাই। শিবশরণকে কত ফাই ফরমাস খাটতে হয় তাদের জন্য। যেহেতু টাকা দিয়ে আছে তাই হোটেলের মতো সার্ভিস আশা করে। আর মৌনী বাবা যেন এক যোগী পুরুষের মতো। ভক্তি শ্রদ্ধা এমনিতেই এমন মানুষের জন্য মনে জাগবে। শিবশরণ মৌনী বাবাকে দেখতে না পেয়ে বুঝল নিশ্চয়ই গঙ্গার ঘাটে বসে আছে। ওই স্থানটা বাবার বড় প্রিয় মনে হয়। দিনের বেশিরভাগ সময় ওখানে কাটিয়ে দেয়। ওর ঠান্ডাও লাগে না। সে দ্রুত পায়ে গঙ্গার ঘাটের দিকে যায়। গিয়ে দেখে ঠিক তাই। ভাঙা বাংলায় বলে ওঠে, বাবা রাত হয়ে গেল, খানা খানে চালিয়ে। ওর ডাকে বৃদ্ধের হুঁশ ফেরে। আজ খাবো না, ভালো লাগছে না। চালিয়ে চালিয়ে বাহানা নেহি চলেগা। গলার জোর বাড়ায় শিবশরণ। অগত্যা উঠতে হয় বৃদ্ধকে। তুই এরকম জোর করে খাইয়ে দাইয়ে কতদিন বাঁচিয়ে রাখবি? শিবশরণ বাংলা কথা ভালোই বুঝতে পারে, কিন্তু বলতে গেলে আটকে যায়। কি ভাবেন সারাদিন?
यही उम्र सबने भगवान का नाम लेता, ज्यादा सोचने से तबीयत खाराप হয়ে যাবে। ওর কথা শুনে বৃদ্ধ মুচকি হাসে, মনে মনে বলে এত সহজে শরীর খারাপ হবে না। ধীরে ধীরে খাবার ঘরের দিকে অনিচ্ছা সত্ত্বেও চলতে থাকে। এই প্রথম এতদিন বাদে গঙ্গার ঘাট থেকে উঠতে গিয়ে মাথাটা একটু টলমল করে উঠেছিল। তবে কি সত্যি তার ওপার থেকে ডাক আসছে? এটা কি তারই সংকেত? মনটা একটু উৎফুল্ল হয়ে ওঠে। এখন সে ভাবে দীর্ঘায়ু ভব বলে আশীর্বাদ করাটা একটা অভিশাপ। কত কবি কাব্য করে গেছে এই নিয়ে। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। খাবার ঘরের বেশিরভাগ লোকের খাওয়া হয়ে গেছে। শিবশরণ যত্ন করে খেতে দেয় মৌনি বাবাকে। স্টিলের থালায় একটা রুটি আর পনিরের তরকারি। মাথা নিচু করে রুটিটা ছেড়ে, দাঁতগুলো বেশিরভাগ পড়ে যাওয়াতে রুটি চিবোতে কষ্ট হয়। সেটা দেখে শিবশরণ বলে, বাবা একটু দুধ দেব? জানে খাবে না, তবুও বলল। হাত নাড়ল বৃদ্ধ। তাহলে বাঙালি কা মনপসন্দ এক চিজ আনছি। বৃদ্ধ তাকিয়ে দেখে স্টিলের বাটি করে শিবশরণ দুটো রসগোল্লা নিয়ে আসছে। এক মুহূর্তের জন্য চোখ দুটোতে আনন্দের ঝিলিক খেলে গেল তার, কিন্তু পরক্ষণে সেখানে নেমে এলো বিষাদের ছায়া। একটু আগেই গঙ্গার ঘাটে বসে ফ্ল্যাশব্যাকে সিনেমার মতো ফেলে আসা জীবনের ছবিগুলো দেখছিল। সেখানে রসগোল্লা নিয়েও একটা দৃশ্য ছিল। রসগোল্লা দেবার আগেই সে দাঁড়িয়ে উঠল। আমার খাওয়া হয়ে গেছে, এবার ঘরে যাব। তুই বরং আমাকে একটু ধরে পৌঁছে দিবি চল। শিবশরণের মুখে চিন্তার ছাপ। বাবার শরীর ঠিক আছে তো? বিজন আস্তে আস্তে ঘাড় দোলালো। আমি ঠিক আছি। এখানে এসে পর্যন্ত রসগোল্লা দেখেনি বা খায়ওনি। তবে কি তার পাখির আহার দেখে পারমিতার আত্মার কষ্ট হচ্ছে? খাদ্য রসিক স্বামীকে এই অবস্থায় সে সহ্য করতে পারছে না। না হলে রসগোল্লা এলো কোথা থেকে? ঘরের দিকে যেতে যেতে প্রশ্ন করতে গিয়েও নিজেকে সংযত করে। এই এত বছরের মধ্যে এইসব প্রশ্ন সে কোনো দিন করেনি। আজ হঠাৎ জিজ্ঞেস করা মানে ইমেজটা নষ্ট হবে। তার মানে এখনো তার মনে কৌতূহল নামক বস্তুটি লুকিয়ে আছে। মনে হচ্ছে বিছানায় শুয়ে অতীতে জীবনের ছবি তার মন তাকে আরও দেখাবে জোর করে, যা শুধুই দুঃখ বাড়িয়ে দেবে। রাত্রে শুতে গিয়ে ঠান্ডার কামড়টা টের পেল বিজন। এদিকে অতক্ষণ গঙ্গার ঘাটে খালি মাথায় বসেছিল। আসলে সেই সময় মন ক্যামেরায় অতীতের ছবিগুলো দেখতে মগ্ন থাকায় উপলব্ধি করতে পারেনি। পায়ের নিচে রাখা কম্বলটা গায়ে দেবার সময় বুকে একটা হালকা ব্যথা অনুভব করলো সে। পাত্তা না দিয়ে চোখ বন্ধ করতে কিছু সময়ের মধ্যে মন ক্যামেরা চালু হয়ে গেল। পারমিতা ডাইনিং টেবিলে খেতে খেতে বলে, হরিদ্বার ঘুরে এসেছি প্রায় 2 বছর হতে চলল। আমার অনুরোধটা মাথায় আছে নিশ্চয়ই? বিজন বেজার মুখে বলে, দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে কি চলে? মনে রাখবে আমি একজন রিটায়ার্ড পার্সন। গত মাসে নাতির অন্নপ্রাশনে কত টাকা খরচ হলো সে খেয়াল আছে? পারমিতা চুপ করে যায়। তারপর খাবার টেবিলে কথাবার্তা তেমন জমলো না। বিজন পরে চিন্তা করে দেখেছে এত কঠিন গলায় ওকে কথাগুলো না বললেই পারত। বাবলির ছেলের মুখে ভাতে জামাইকে 1 পয়সা খরচ করতে দেয়নি সে। এলাহি ব্যাপার করেছিল। সে নিজে খেতে ভালোবাসে বলে সবাইকে পেট পুরে খাইয়েছিল। ক্যাটারিং এর বিলি হয়েছিল 2 লাখের ওপরে। এছাড়া আছে নাতিকে দেওয়া থোয়া। সবাই জানে বিজন দিল খোলা মানুষ। বাবা মায়ের শ্রাদ্ধতেও কোনো কার্পণ্য করেনি। তাহলে স্ত্রীর বেলায় কঞ্জুস কেন? শুধু একটাই আবদার করেছে, আরেকবার হরিদ্বার যেতে চায়। তাও খরচ হবার ভয়ে বলেছিল ট্রেনে করে যাবে আর কোনো আশ্রমে উঠবে। বিজন মনে মনে ঠিক করে নেয় কিছুদিনের মধ্যে স্ত্রীকে বিরাট চমক দেবে। ওকে না জানিয়ে আগে থাকতে হোটেল গাড়ির ব্যবস্থা করে দিন 4 আগে জানাবে। তখন স্ত্রীর খুশি মুখটা কল্পনা করে মনে আনন্দ পেল। বিজনের এখনো ব্যাংকে বেশ কিছু টাকা ফিক্সড ডিপোজিট আছে। এর ওপর পেনশনের টাকা। সবার অলক্ষ্যে ভগবান বোধহয় একটু হেসেছিল। পরের সপ্তাহে আচমকা পারমিতার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, যা কারো কল্পনার মধ্যে ছিল না। কলকাতা নার্সিং হোমে নিয়ে যাবার সময়টুকুও কাউকে দিল না।
বিজন জানতো মেয়েদের হার্ট অ্যাটাক বড় একটা হয় না। পাড়া নার্সিংহোম থেকে পারমিতাকে নিয়ে যখন সে বাড়িতে ফিরল, তখন পারমিতা চিরদিনের মতো তার জীবন থেকে হারিয়ে গেছে। মেয়ে জামাই আত্মীয় স্বজনদের সামনে স্ত্রীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল। বাবলি বাবাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। সেই একমাত্র জানতো বাবা মাকে কতখানি ভালোবাসতো। সেদিনই বিজন সিদ্ধান্ত নিল এই ভোগ জীবনের গণ্ডি থেকে সে চলে যাবে, কারণ পারমিতা ছাড়া এই বাড়িতে থাকতে সে কোনো মতেই পারবে না। কেননা বাবলির বিয়ের পর থেকে দুজনের মধ্যে আরো নিবিড়তা বেড়েছিল। এখানে থাকলে সে অম্ল মধুর স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাবে। তাছাড়া পারমিতা ব্রত উপবাসের মাধ্যমে স্বামীর দীর্ঘায়ু কামনা করে গেছে, যা এখন অভিসম্পাত হিসেবে দেখা দিয়েছে তার কাছে। আগে এই কথাটা মাথায় তার আসেনি। যদি ঈশ্বর থেকে থাকে তাহলে বিজনকে এখনো বহু বছর এই দুঃখের বোঝা বইতে হবে। মেয়ের ওখানে যাবার প্রশ্নই ওঠে না। ওদের জীবনযাত্রার সঙ্গে বিজন নিজেকে মানাতে পারবে না। শুধু আফসোস হচ্ছে কেন আগেই স্ত্রীকে নিয়ে আরেকবার হরিদ্বারটা গেল না। বাবলি যখন মৃতা পারমিতার সিঁদুরে রাঙা মুখটায় চন্দন পরিয়ে দিচ্ছিল, বিজনের মনে পড়ে গেল পুরনো স্মৃতি। 9-এ পড়া বাবলি সেদিনও মা বাবার বিবাহ বার্ষিকীতে জোর করে মায়ের ফর্সা কপালে চন্দন পরাচ্ছিল, আর পারমিতা লজ্জায় রাঙা মুখটা লুকোবার জায়গা খুঁজে পাচ্ছিল না। চোখের জলকে অনেক কষ্টে ধরে রাখার চেষ্টা করে বিজন। পারমিতার মৃতদেহ শবদাহী কাচের গাড়িতে তোলা হলো। বিজন ভাবছে, এটা যদি একটা দুঃস্বপ্ন হতো কত ভালো হতো। স্বপ্ন ভেঙে উঠে দেখতো চা হাতে নিয়ে পারমিতা দাঁড়িয়ে আছে, তারপরে বলতো, আজ রান্নার কি মেনু হবে। গাড়ি স্টার্ট দেবার আগে জামাইকে বলল, দাহ হয়ে যাবার পর পিতলের কলসি করে অস্থিটা নিয়ে আসবে, আমি হরিদ্বারের গঙ্গায় ভাসিয়ে দেব। জামাই বাবলির দিকে তাকাতে বাবলি বাবার দিকে তাকালো। তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করব। বিজনের গলায় কান্না দলা পাকাচ্ছে। ওরা দাহ করে ফেরার পর আত্মীয় স্বজনদের কান বাঁচিয়ে মেয়ে জামাইকে তার ভবিষ্যৎ ইচ্ছাটা ব্যক্ত করলো বিজন। তোমাদের মায়ের শ্রাদ্ধ শান্তি মিটলে আমি হরিদ্বার চলে যাব। বাকি জীবনটা ওখানেই কাটাতে চাই। এই বাড়ি তোমাদের নামে লিখে দিচ্ছি। সংসারের মায়ায় নিজেকে আর জড়াতে চাই না। বাবলি কেঁদে ওঠে, আমাদের কথাটা একবারও ভাবছো না? মায়ের না হয় 3 কুলে কেউ নেই, কিন্তু আমরা আর তোমার নাতি। বাবলি ভেবেছিল লোকে বলে আসলের থেকে সুদ মিষ্টি, নাতির জন্য বিজন আটকে যাবে, কিন্তু তা হলো না। বিজনের মতো ভোগ বিলাসী সাংসারিক মানুষটা এত তাড়াতাড়ি বদলে যাবে কল্পনা করতে পারেনি সে। হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগবে, আমার খোঁজ করারও প্রয়োজন নেই। জানবে তোমার বাবা শেষ জীবনটা ভুলের প্রায়শ্চিত্ত করতে গেছে। যদিও তেমন বিরাট কোনো ভুল সে করেনি, তবু মনে হচ্ছে পারমিতার ওপর কর্তব্যের ঘাটতি ছিল। বাবলি দেখে বাবার মুখে এক কঠিন ছাপ। এ যেন তার বাবা নয়, অন্য মানুষ। জামাই শেষ চেষ্টা করে। এত কঠিন সিদ্ধান্ত নেবার আগে একবার ভেবে দেখুন, আপনার মেয়ের কষ্টটা বুঝুন। তাছাড়া আপনার রোগ অসুখ আছে। বিষাদের হাসি বিজনের ঠোঁটে। মায়ের দুঃখ যদি ভুলতে পারা যায়, তাহলে বাবারও নয় কেন? আমি যেখানেই থাকি না কেন আমার মৃত্যু সংবাদ ঠিকই পাবে। যাক, রাত হলো, শুয়ে পড়োগে যাও। রাত্রে 1 গ্লাস দুধ খেয়ে ক্লান্ত শরীরটা খাটে এলিয়ে দিল বিজন। খাটটা আজকে যেন বড় বড় লাগছে। না, বড় নয়, নিজের ভুল শোধরা এসে বড্ড খালি খালি লাগছে। নিজের অজান্তে খাটের এক ধারে শুয়েছে, ওধারটায় এতদিন অংশীদার ছিল পারমিতা। বিজনের বুকের মধ্যে কষ্টটা ক্রমশ বাড়ছে। কই, এখনো তো দুঃস্বপ্নের শেষ হচ্ছে না। মনে প্রাণে চাইছে দুঃস্বপ্নের রীতি, নতুন আলোর দিশা যেখানে থাকবে শুধু তার অর্ধাঙ্গিনী। এতদিন তো এই ভালোবাসাটা সে উপলব্ধি করতে পারেনি। তবে কি দাঁত থাকতে দাঁতের মর্যাদা যারা না দেয় তাদের এই অবস্থা হয়? সে শুনেছে মৃত্যুর পরে কয়েকদিন আত্মা বাসস্থানের আশেপাশে ঘোরাফেরা করে।
চোখ মেলে সে ঘরের চারধারে বোকার মতো তাকায়, কই কেউ কোথাও নেই। এবার চোখ দুটো বুজে ফেলে সে, কারণ বুকের বাম দিকের চিনচিনে ব্যথাটা অসহ্য হয়ে উঠেছে। তাহলে কি স্ত্রীর ভালোবাসার আকর্ষণে সেও মৃত্যুর কোলে ঢলে পড়বে? কথাটা মনে আসতেই এক আরাম বোধ করলো। বুকের ব্যথাটা এখন আর নেই, বরং প্রচন্ড জল পিপাসা পাচ্ছে। অভ্যেসবশত মৃদু স্বরে ডাকলো, এই শুনছো, একটু জল দেবে? একটু পরেই পারমিতার পরিচিত গলাটা পেল। এই নাও, জল এনেছি। এক মুহূর্তের জন্য বিজন স্তম্ভিত হয়ে যায়। তাহলে সত্যি সত্যি সে স্বপ্ন দেখছিল? আনন্দে বুকটা ভরে ওঠে। চোখটা খুলতেই মুখের সামনে পারমিতাকে দেখতে পায়। জলের কথা ভুলে নিমেষে ওকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পারে না। শূন্যে তার হাত দুটো শুধু নড়াচড়া করে ওঠে। আশ্চর্য হয়ে বিছানায় উঠে বসতেই বিস্ময় হতবাক হয়ে যায় সে। এ তো তার হরিদ্বারের আশ্রমের সরু ফালি খাটটা। ওই তো ঘরের আলনায় তার রংচটা গরম কাপড়ে তৈরি পাঞ্জাবিটা ঝুলছে। জানলা দিয়ে সূর্যের আলো খাটে এসে পড়েছে। দরজায় ধাক্কার শব্দ শোনা যাচ্ছে। বাইরে কয়েকজনের গলার আওয়াজের মধ্যে শিউশরণের গলাটা চিনতে পারল। বাবা, দরওয়াজা খুলিয়ে, বহুত বেলা হয়েছে। কিন্তু বিজনের গলা দিয়ে কেন কোনো শব্দ বার হচ্ছে না? চোখের সামনে আলোটা ক্রমশ কমে আসছে। ওদের গলার শব্দগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। বিজন আপ্রাণ চেষ্টা করছে বিছানা ছেড়ে নামতে। সব চেষ্টা ব্যর্থ হলো। দুটো চোখে সম্পূর্ণ অন্ধকার নামার আগে সে এক লহমার জন্য দেখতে পেল খাটে হা করে চোখ বন্ধ করে শুয়ে থাকা তার নিষ্প্রাণ দেহটাকে। ঠোঁটের কোণে অল্প রক্ত জমাট অবস্থায় রয়েছে। পরক্ষণে তার দু চোখে নেমে এলো অতল কাল আধার। সে যেন ভয়াল তিমিরে ডুবে যেতে লাগলো ধীরে ধীরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।